নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আগের আমি একটা ভিডিওতে বলেছিলাম সিবিটি সম্পর্কে কিছু কথা। তো অবশেষে আজকে পেপারে এই সিবিটি নিয়ে বিজ্ঞাপনটা পাওয়া গেছে। তো এই সিবিটির যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। সেটা সবাই তোমরা কথাটার সঙ্গে পরিচিত। তো ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে, মানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেটা, সেখান থেকে টিসিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই সিবিটি এক্সামটাকে কন্ডাক্ট করানোর জন্য। তো এই এক্সামটা কেন হচ্ছে? কারণ কাল পর্যন্ত তোমাদের কাছে সংখ্যাটা অজানা ছিল, কিন্তু আজকে দেখতে পাবে প্রত্যেকটার একটা ভ্যাকেন্ট, মানে কতটা করে এখন বর্তমানে আছে এবং এখন কতজন অ্যাপ্লাই করেছেন সেই সম্পর্কে একটা কারেন্ট স্ট্যাটাস কিন্তু এখানে দেওয়া আছে। তো একটু লক্ষ্য করলে দেখা যাবে যে ভ্যাকেন্ট পোস্ট যেটা আমাদের নার্সিংয়ের জন্য ছিল সেটা ছিল 5018টি। এটা সবাই তোমরা জানো যে 5018টির মধ্যে 2092টি ছিল জিএনএমের এবং বাকিগুলি ছিল বিএসসিদের। যদিও জিএনএমের ফর্ম ফিল আপটা বিএসসিদের তুলনায় বেশি ছিল, তো তারপরেও 2092টা সিট অ্যালোটেড ছিল জিএনএমদের জন্য। তো এখানে যে 50,000 প্লাস অ্যাপ্লাই করেছে সেটা তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা হচ্ছে 50,000 প্লাস। তো তাহলে বুঝতেই পারছো যে কেন এমন সিদ্ধান্ত নিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। আমরা ভেবেছিলাম সংখ্যাটা হয়তো 25,000 থেকে 30,000, কি খুব জোর হলে সেটা 40,000 গিয়ে দাঁড়াবে, কিন্তু 50,000 প্লাস মানে সেটা হয়তো 55 থেকে 60-এর মধ্যেই সংখ্যাটা আছে, এখানের মধ্যেই ঘোরাফেরা করছে। আরও কিন্তু এর থেকেও সংখ্যাটা বাড়তে পারে যদি সমস্ত যে অ্যাপ্লিকেশনসগুলো আছে সেগুলো যদি রিজেক্টেড না হয়ে যায়, তাহলে সংখ্যাটা এরকমও থাকতে পারে, বাড়তে পারে বা কমতেও পারে। সেটা এবার পুরোপুরিভাবে ফর্ম ফিল আপের যে প্রসেস আছে সেটা ওনারা যখন চেক করবেন তখন ভালোভাবে সেটা লক্ষ্য করা যাবে। তো এবার যেটা বলার কথা যে এই নার্সিং পোস্ট বাদ দিয়ে আরও দুটো পোস্ট আছে, সেটা হচ্ছে ফার্মাসিস্ট অ্যান্ড টেকনোলজিস্ট। সেটার জন্য 300টি সিট আছে এবং অ্যাপ্লাই করেছে 1500 জন। আর তাছাড়াও আছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, ওনাদের জন্য সিট আছে কটি? সিট আছে 1227টি। তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই কতজন হয়েছে? অ্যাপ্লাই হয়েছে 8,500টি। তো সেক্ষেত্রে প্রত্যেকের সংখ্যায় কিন্তু আলাদা আলাদা আছে এবং ভ্যাকেন্ট লিস্টে ডক্টরের 1227টি সিটে 8,500 জন আছেন, নার্সের 5,018টি সিটে 50,000 জন প্লাস অ্যাপ্লাই হয়েছে, এবং তার সাথে ফার্মাসিস্ট টেকনোলজিস্টের 300টি সিটের উপরে 1500 জন অ্যাপ্লাই হয়েছে। এবং এই যে কারেন্ট স্ট্যাটাস বলে এখানে যেটা লেখা আছে, এই কারেন্ট স্ট্যাটাস মানে হচ্ছে এখন কারেন্ট স্ট্রেংথ কতজন আছেন। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে দেখো লেখা আছে যে স্টেট এনগেজ টিসিএস ফর ক্লিন মেড এক্সাম সিস্টেম, মানে বুঝতেই পারছো যে টিসিএসের দ্বারা একটা স্বচ্ছভাবে নিয়োগ হবে। তো এবার হচ্ছে যে এটা সিবিটির স্বচ্ছতা কতটা আনতে পারে। তো একটাই কথা বলবো যে যেহেতু টিসিএসের কাছে আছে, টিসিএসের পুরোটাই টাটা এটাকে হ্যান্ডেল করছে, তো সেই ক্ষেত্রে টাটা কনসালটেন্সি সার্ভিস থেকে স্বচ্ছতাটা আশা করা যাচ্ছে ভালোভাবে আসবে। তো সেইভাবেই বোঝা যাবে কোশ্চেন কিছু লিক হয়েছে কি না, বা আগে থেকে কোনো কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে কি না। কিন্তু টাটা কনসালটেন্সি মানে যেটা আছে সার্ভিস, তো সেখান থেকে কিন্তু অতটা খুব একটা, মানে কোশ্চেন একটু হার্ড লেভেলের হতে পারে, কিন্তু এরকম কিছু যে হার্ড লেভেল হবে সেটাও না। আর খুব বেশি মানে এখান থেকে কোশ্চেন লিক হওয়ার চান্সটা কিন্তু কম থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে সিবিটি হলে সুবিধা এবং অসুবিধা কি হবে। সিবিটি হলে সব থেকে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তোমার নিজের যে নার্সিংয়ের ওপরে যে নলেজ সেটা তুমি সেখানে দিতে পারবে। তুমি উচ্চ মাধ্যমিক কী করেছো, মাধ্যমিক কী করেছো, বা তোমার যে এখন রিসেন্ট যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো বাদ দিয়ে তোমার শুধুমাত্র মানে তোমার নিজের যে থিওরিটিক্যাল নলেজ সেটা কতটা আছে সেটা দেখা হবে। কিন্তু যদি বলো যে অসুবিধে কী কী আছে, তখন অসুবিধে অনেক কিছুই আছে। কারণ যদি কেউ সিবিটিতে পাশ করতে না পারে, তাহলে সেক্ষেত্রে ইন্টারভিউতে তার অ্যাকাডেমিক্স যে মার্কস সেটা, বা ইন্টারভিউতেই সে যেতে পারছে না। হয়তো তার এক্সপিরিয়েন্স আছে 6 নাম্বার, কিন্তু
তার যেহেতু সিবিটিতে সে ক্র্যাক করতে পারলো না, সেই জন্য তার এক্সপিরিয়েন্সে 6 নাম্বার থেকেও কোনো লাভ হলো না। তাহলে সেই ক্ষেত্রে একটা ব্যাপার এসে যাচ্ছে, এমন তো নয় যে আগের 6 নাম্বার এক্সপিরিয়েন্সটাকে যোগ করে নিয়ে তারপর সিবিটির নাম্বারটা অ্যাড করে একটা কাট অফ হবে, এরকম তো নয়। তো এই জায়গাগুলো একটু ভাবার বিষয় আছে। সুবিধা অনেক কিছু আছে, একটা স্বচ্ছতাভাবে হতে পারে। তো স্বচ্ছতা কতটা হবে, কি হবে না হবে এখন পুরোপুরি বলা যাচ্ছে না, কিন্তু টাটা কনসালটেন্সি সার্ভিস থেকে স্বচ্ছতা ভালোভাবেই হয়। এবং যেহেতু এটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সার্ভিস এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সবার মিলিয়ে একটা সিদ্ধান্ত, এই বছর প্রথম প্রথম ফার্স্ট টাইমের জন্য এটা করা হচ্ছে। তো দেখা যাক, ফার্স্ট বছরটা অবশ্যই ভালোভাবেই সবার ভালোই হবে। তো এখানে 3-4টে জিনিসের ওপরেই বেসিক্যালি এটা নেওয়া হচ্ছে। আর এটা যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে প্রিপারেশনটা কিভাবে নেবে। তো প্রিপারেশন নেওয়ার জন্য আমি অবশ্যই বলবো যে একটা কোচিং তোমরা চাইলে নিতে পারো, কারণ সময়টা খুব অল্পই আছে। পুরো যে ব্যাপারটা আছে এখানে তোমরা চাইলে দেখতে পারবে, এখানে লেখা আছে যে সুদীপ্তা রয়, চেয়ারম্যান of the State Health Recruitment Board, told TOI for the first time, we are going to use a digital system for the recruitment examination. ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো একটা পরীক্ষা হচ্ছে তাহলে সেটার প্রিপারেশনের জন্য যে তোমাদেরকে ভাবতে হবে, এটা আগে থেকেই তোমাদের ভেবে নেওয়া উচিত। তো সেই তরফ থেকে তোমরা চাইলে কোনো কোচিংয়ের গাইড নিতে পারো, বা চাইলে তোমরা নিজেরাও পড়তে পারো। তোমাদেরকে বলেছি যে পিয়ার যাদবের বইটা অবশ্যই চেষ্টা করবে, কারণ খুব কম সময়ের মধ্যে ওটাকে কাভার করা যায়। এবং তার সাথে টার্গেট হাইও দেখতে পারো, পিয়ার যাদব টার্গেট হাইটা নিলেই বেস্ট হবে। এবং পিয়ার যাদবটাও ভালো, খারাপ নয়। তো সিবিটির জন্য আমি এই দুটো বই প্রেফার করবো মেনলি। এবার তাছাড়া আরও অনেক বই আছে, চাইলে তোমরা নিতে পারো, সেটা পরের ব্যাপার। তো কিভাবে এক্সামের যে প্যাটার্নটা আছে সেটা থেকে কিভাবে ওনারা সিলেক্ট করবেন একজন ক্যান্ডিডেটসকে। তো একজন ক্যান্ডিডেটস অবশ্যই সিবিটি থাকছে, সিবিটিতে সাপোজ নাম্বার থাকছে 75। তো এই 75-এর মধ্যে সেখানে নেগেটিভ মার্কিং থাকতেও পারে আবার নাও পারে, সেটা পরের ব্যাপার। তো 75-এর মধ্যে হয়তো কোনো একটা ক্যান্ডিডেট সেখানে 60 পেয়েছে, সে 60 পেয়েছে। এবার তার সাথে হচ্ছে হয়তো ইন্টারভিউ থাকবে 15 নাম্বার, ইন্টারভিউ 15-র মধ্যে হয়তো সে 10 পেয়েছে। এবং তার সাথে হচ্ছে এক্সপিরিয়েন্স 10 নাম্বারের মধ্যে সে হয়তো 2 পেয়েছে কি 4 পেয়েছে। তাহলে তার 60 আর 10-এ 70, 72 অথবা 74 তার কাট অফ গিয়ে দাঁড়াচ্ছে। তো এইভাবে একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আগের যে অ্যাকাডেমিক্স ছিল, মানে এইচএস প্লাস নার্সিংয়ের যে সাবজেক্ট, নার্সিংয়ের সাবজেক্টটাকে তো পুরো প্রায় সবার ক্ষেত্রে একই করে করে দিয়েছে। তো এই জায়গাটাকে আমার মনে হয় একটু প্রেফারেন্স দেওয়া দরকার। এইচএস বা এমপির থেকে নার্সিংয়ের জায়গাটাকেও অবশ্যই একটা প্রেফারেন্স দেওয়া দরকার। তো যাই হোক, এইচএসের নাম্বার, নার্সিংয়ের নাম্বার, আর তার সাথে হচ্ছে যে এক্সপিরিয়েন্স থাকছে তোমাদের, তার সাথে হচ্ছে ইন্টারভিউ। মানে যেমন আগে ছিল ঠিক সেইভাবেই একটা হতে পারে। এই মেথডটার মাধ্যমে হতে পারে, অথবা তোমাদেরকে যেটা আমি বললাম যে সিবিটি, ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্স, এই দুটোভাবে হতে পারে। তো সিবিটিটাকে ভালো করে পড়াটা অবশ্যই সবার দরকার। সিবিটিটা ক্র্যাক করলে সেই নাম্বারটাও তোমার পরের দিকে সেটা অ্যাড হতে পারে। তো সবাইকেই বলবো যে সিবিটির জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে। এই প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আমার কাছে গ্রেড 2 কোচিং আমি নিজেই করাই। গ্রেড 2 কোচিং তোমরা চাইলে নিতে পারো। অনেক মানে গ্রেড 2 কোচিং অলরেডি 2 মাস আগে থেকে শুরু হয়েছে এবং এখন রানিং সেটা চলছে। তো গ্রেড 2 কোচিংয়ের জন্য তোমরা আমার কমেন্ট বক্সে যে নাম্বারটা আমি দেবো সেটার জন্য যোগাযোগ করতে পারো। তো তাছাড়াও নিজেরাও পড়াশুনো করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তো এইটার ব্যাপারটা হচ্ছে যে সিলেবাস কী কী থাকতে পারে। তো সিলেবাসের কথাটা কালকেও আমি কিছুটা বলেছিলাম। তো সিলেবাস থাকতে পারে বলতে অনেকের প্রশ্ন আছে, দিদি ম্যাথ, জিকে, জিআই, রিজনিং এগুলো কি থাকতে পারে? তো ইংলিশ, ম্যাথ, জিকে, জিআই, রিজনিং হ্যাঁ থাকতে পারে, কিন্তু থাকলে অসুবিধে সবারই হবে। কারণ প্রত্যেকেই যারা জিএনএম ক্যান্ডিডেটস আছে সবাই তো সায়েন্স নিয়ে পড়ে সেখানে আসেনি, বেশিরভাগই কিন্তু আর্টস নিয়ে পড়েই সেখানে এসছে। এবার বিএসসি এবং জিএনএম সবাই তো আশা করছি একটা কোশ্চেন সিটের উপরে কিন্তু এক্সাম হবে না, আলাদা আলাদা হতে পারে। এবার ওনারা যদি চান সেটাকে কিভাবে ওনারা করবেন ওনাদের ব্যাপার, হলে একটা সিবিটিও হতে পারে। এবার সেখান থেকে বিএসসি এবং জিএনএমদের আলাদা করে নিতে পারেন। এবার বিএসসি জিএনএমদের কীভাবে নেবেন ওটা ওনাদের উপর, যে একটা পরীক্ষার উপরে একই কোশ্চেন সেটের উপরে বেস করে নেবেন নাকি আলাদা কোশ্চেন সেটের উপরে বেস করে নেবেন। আলাদা কোশ্চেন সেটের উপরেই বেস করে নেওয়াটাই উচিত, কারণ যতই হোক জিএনএম 3 বছরের কোর্স এবং বিএসসি হচ্ছে 4 বছরের কোর্স। যাই হোক, তো সেটা হলো। তো এবার সিলেবাস কী কী থাকতে পারে, সিলেবাস বলতে ম্যাথ, জিকে, জিআই, রিজনিং এগুলো 10 নম্বরের হলে থাকতেও পারে, আবার নাও পারে, না থাকার চান্সটা বেশি।
ম্যাথ, জিকে এগুলো না থাকার চান্সটা বেশি। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এইটাকে সিবিটি আনাটা হয়েছে অনেক কষ্টের সৃষ্টে, প্রথমবার সিবিটি আনাটা হয়েছে। কিন্তু ম্যাথ, জিকে, জিআই, রিজনিংটা আনা অতটা সহজ ব্যাপার কিন্তু নয়। কারণ এটা একটা একাডেমিক্স ভিত্তিক একটা ব্যাপার, তো পুরো নার্সিং সাবজেক্টের উপর ব্যাপার। এখানে ম্যাথ, জিকে, জিআই, জেনারেল ইন্টেলিজেন্স এইগুলো জেনে খুব একটা নার্সিংয়ের ক্ষেত্রে লাভ হয় না। মানে ইংলিশ, ম্যাথ, জিআই, জিকে এগুলো খুব একটা জেনে লাভ হয় না, যতটা জেনারেল নলেজ বা জেনারেল সায়েন্সটা আমাদের নার্সিংয়ের ওপর থাকার কথা, ততটা কিন্তু ওইগুলোর ওপর থাকার কোনো দরকার নেই আশা করা যাচ্ছে। তো এবার ওনারা কিভাবে কোশ্চেনটা সেট করেন সেভাবে দেখা যাক। বাকি সিলেবাস যেরকমভাবে বিএসসিদের ক্ষেত্রে 4টে ইয়ার, 4টে ইয়ারেই থাকবে, এবং জিএনএম এর ক্ষেত্রে 3টে ইয়ার, 3টে ইয়ারেরই হোল সিলেবাস থাকবে। ফার্মাকোলজির থেকে শুরু করে একদম সমস্ত কিছুই থাকার কথা। তো এই যে সিলেবাসটা, এটার জন্য তোমাদেরকে চাইলে তোমরা কোচিং নিতে পারো, চাইলে নিজেরা পড়াশুনো করতে পারো, কিন্তু সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু সিবিটিকে ক্র্যাক করা অতটা সহজ ব্যাপার হবে না। যেহেতু টাটা কনসালটেন্সি সার্ভিস থেকে করা হচ্ছে, তো কোশ্চেনটা একটু হলেও হার্ড হতে পারে। তো প্রথমবার হয়তো সহজও হতে পারে শর্ট লিস্টেড করার জন্য, দেখা যাক কি হয়। তো সবাইকে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া রইল, যদি কারোর যোগাযোগ করতে ইচ্ছা হয় কোচিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন।